প্রিয় দর্শক, বিরতি পরে আবার আমরা ফিরে এসেছি ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক আলম অনুষ্ঠানে নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে সামনে ইলেকশন এবং বিভিন্ন পার্টি বিভিন্ন ম্যানিফেস্টো নিয়ে আসছে, যে আমাদের লেবার পার্টি বলছে যে নতুন 1.5 মিলিয়ন হাউজিং তারা তৈরি করার কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এই 1.5 মিলিয়ন যে বাসাটা তৈরি করার তারা অঙ্গীকার দিচ্ছে, এটা কি গভর্নমেন্ট নিজে বানাবে না কোনো পলিসি করবে যাতে প্রাইভেট কোম্পানি বা ডেভেলপাররা তারা এই সুযোগ সুবিধা পাবে? এটা যদি আমাদের জন্য একটু বলেন প্লিজ। দেখুন, এখানে যে ম্যানিফেস্টোটা বা তাদের যে প্রস্তাবনাটা হচ্ছে যে তারা এডিশনালি 1.5 মিলিয়ন হোমস আপনার বলছে যে লোকাল এমপিদেরকে বলা হবে যে তোমরা মেক করো। তো এখন এখানে এর কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নেই কীভাবে আসলে যখন কোনো পলিসি ঘোষণা হয়, নট নেসেসারি যে গভর্নমেন্ট নিজে বানাবে। এটা হচ্ছে একটা আইডিয়া, এটা হচ্ছে যে স্লোগান, এটা রাজনীতি বিহাইন্ড এটার এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে তাদের একটা রাজনীতি, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে যে সরকার তো আসলে নিজে বাড়ি বানাবে না, অবশ্যই লোকাল কাউন্সিলগুলো এখন কিন্তু বাড়ি বানাচ্ছে। লোকাল কাউন্সিলগুলো পার্টনারশিপ উইথ সাম ডেভেলপার কোম্পানি, লোকাল কাউন্সিলগুলো এখন নিজেদের সাবসিডারি কোম্পানি করা হয়েছে এবং হাউজিং অ্যাসোসিয়েশন আছেন, প্রাইভেট ডেভেলপার আছেন, সবাই মিলে যখন কোনো সূচক বা যখন কোনো আপনার পরিমাপ আসে, এই পরিমাপটা কিন্তু সবাই মিলে আসে। এখন যেই আসুক, আমি বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে কনজারভেটিভ সরকারের যে একটা স্লোগান হচ্ছে 300,000 হাউস বা 3 লক্ষ বাড়ি এভরি ইয়ার। লাস্ট ইয়ারের কমপ্লিট ইয়ার যদি আপনি দেখেন 210, দ্যাট ইজ এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু তারপরেও আমরা কিন্তু 80,000 ইউনিট বা 80,000 বাড়ি আমরা কিন্তু শর্টেজ এই ইয়ার। তো এখন কথা হচ্ছে যে এই যে শর্টেজটা, এটা কি শুধু 2021, 2022 না 2023? এই যে শর্টেজটা, এটা কিন্তু ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। আপনি যদি দেখেন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কখনোই কোনো সরকার কখনোই পারেনি একটা সাফিসিয়েন্ট বাড়ি ইউকের নিড অনুযায়ী, ইউনাইটেড কিংডমের নিড অনুযায়ী কেউ কখনোই পারেনি। কাছাকাছি অনেকেই এসেছে, অনেক সাফল্য এসেছে, প্ল্যানিং পলিসিতে অনেক চেঞ্জ এসেছে, অনেক সহজ করেছে। এখন ব্রিটেনের হেরিটেজটাকে ধরে রাখতে চেয়ে এবং এর পিছনে বা এটাকে ব্যালেন্স করার জন্য অনেক সরকার অনেক কিছু করেছেন, প্রত্যেকটা সরকারেরই কিন্তু অবদান আছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে লেবার চাচ্ছে যে আমরা এখনও কনজারভেটিভটা জানি না, আর যেহেতু আমরা আশা করছি যে নভেম্বর ডিসেম্বর এই বছরের এন্ডেই হয়তো ইলেকশন হবে, তো আমরা আশা করছি যে কোনো ভালো একটা পলিসি যেই আসুক, জনগণ, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আমরা যারা আমাদের ইলেকশনের মধ্যে আমরা চুজ করব, অবশ্যই জনগণ বিচার করবে। আমরা যদিও কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে আসলে আমরা এখানে বা আমরা কোনো সাপোর্ট করার পক্ষে না, কারণ এটা হচ্ছে আপনাদের জন্য। এখন কথা হচ্ছে যে হাউজিং মার্কেট বা হাউজিং ইন্ডাস্ট্রি বা বিল্ট এনভায়রনমেন্টের পক্ষ থেকে যদি বা এই যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, এই ক্ষেত্রে যদি আমি বলতে চাই, আমি মনে করি যে সরকার সবচেয়ে বেশি বাড়ি বানাবে, এক্ষেত্রে একটা আশার বিষয় হচ্ছে যে এখন কিন্তু আমরা জানি যে আমাদের 30% হাউজিং অ্যাফোর্ডেবল হাউজিং বা তার নিচের বা তারও অনেক কম অ্যাফোর্ডেবল হাউজিং হচ্ছে। এখন কথা হচ্ছে যে লেবার বলছে যে তারা যেই পরিমাণ বাড়ি বানাবে বা বাড়ি বানানোর চিন্তা করছে, তার মধ্যে 50% অ্যাফোর্ডেবল হাউজিং হতে হবে। তো আসলে সত্যিই যদি এটা তাদের আপনার স্ট্যান্ড হয়, সত্যিই যদি এটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আসে এবং এটাকে যদি তারা কার্যকর করতে চায়, আমি মনে করি ইট উইল বি এ ভেরি ভেরি গুড হেল্প ফর বিগার সোসাইটি। স্পেশালি আমরা যারা বাঙালি আছি বা যে কোনো মানুষ আসলে এই দেশে যারা বসবাস করে, অ্যাফোর্ডেবল হাউজিংয়ে স্কিমে থাকা এবং অ্যাফোর্ডেবল হাউজিং থাকার, অ্যাফোর্ডেবল শব্দটার মানেই হচ্ছে যে যেই জায়গায় থাকবে, যেরকম পরিবেশে আছে, যেরকম ইনকাম আছে, ওই ইনকামের সাথে সামঞ্জস্য করে সরকার সামহাউ সাবসিডারি করবে, সামহাউ সরকার এটাকে কিন্তু আপনার অ্যাফোর্ডেবল করার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে যে কনজারভেটিভের কিন্তু অনেকগুলো ভালো গুণ আছে, তারা কিন্তু অ্যাফোর্ডেবল হাউজিংটাকে করেছে, আপনার রাইট টু বাই করে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে।
আপনার অনেকগুলো স্কিম তারা চালু করেছে। তো এখন কথা হচ্ছে যে লেবারও আসতেছে। তো আমরা মনে করি, আমি আশাবাদী যে এই ইলেকশনকে কেন্দ্র করে যে ব্রিটেনের বড় দুই রাজনৈতিক দল বা বড় 3টা রাজনৈতিক দল, তাদের হাউজিং পলিসিতে জনগণের জন্য, আমাদের জন্য অনেক কিছু থাকবে এবং সেটা হবে একটা বিগার গোষ্ঠীর ভালোর জন্য। এটা আসলে ডেভেলপারদের জন্য হবে না, এটা আসলে যারা কর্পোরেট বিল্ডার, যারা বিগ বিল্ডার তাদের জন্য হবে না, এটা হবে মানুষের জন্য, ইংল্যান্ডের জনসাধারণের জন্য। যেহেতু এটা মানুষের জন্য হবে, বাঙালি কমিউনিটি স্পেশালি আমরা কিন্তু এর থেকে অনেক উপকৃত। ওইটা একটু যদি স্পেসিফিকলি আরেকটু যদি বলেন, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা আমাদের বাঙালি কমিউনিটির দর্শকদের জন্য আমরা করে থাকি, আমরা কিছু নম্বর এখানে দেখতে পাচ্ছি। 1.5 মিলিয়ন একটা বড় অঙ্ক। আপনি বলেন যে প্রত্যেক বছর 80,000 বাসা, মানে গত বছর 80,000 শর্টেজ আছে। এই নম্বরগুলো দিয়ে আমাদের ধরেন এই সেক্টরে যারা ক্ষুদ্র কোনো প্রতিষ্ঠান আছে অথবা আমাদের ভাই বোনরা যারা চিন্তা করছেন যে এখানে একটা নম্বর বা একটা অপরচুনিটি আছে, তারা এই নম্বরগুলো নিয়ে তারা কি চিন্তা করতে পারে বা কি অপরচুনিটি আমাদের কমিউনিটিদের আছে? এখানে কনজারভেটিভ বলছে 300,000 এই ইয়ার, লেবার বলছে 1.5 মিলিয়ন ইন 5 years, বোথ আর ইন দ্য সেম ওয়ে। এখন কথা হচ্ছে যে এটাই আমি বলছিলাম যে যখন কোনো কিছু রাজনৈতিক আসে, 1.5 মিলিয়ন সাউন্ডস ভেরি গুড। রাজনীতি করার জন্য এটা অনেক বড়। আপনাকে তো অবভিয়াসলি রাজনীতিতে আমি যতটুকু বুঝি, আমি যদিও রাজনীতি কম বুঝি, ইজ নাথিং রাইট। এর মধ্যে কোনো আশার বাণী আছে কিনা আমাদের? অবশ্যই আছে। ইফ দে ক্যান ডু ইট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আমরা কি সুবিধা পেতে পারি? অ্যাফোর্ডেবল হাউজিং ছাড়া অন্য কোনো কি সুবিধা পেতে পারি? এখানে লেবার যদি আপনার লেবার যদি আসে 300,000 এ ইয়ার অর 1.5 মিলিয়ন ইন 5 years, এখানে 150,000 হোমস ইজ কামিং টু এভরি সাধারণ জনগণ এজ এ অ্যাফোর্ডেবল। এখন আসছে 90,000, তার মানে 60,000 ইউনিট অ্যাফোর্ডেবল হাউজিং আসছে। দ্যাট ইজ এ অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক নিউজ। এটা প্রত্যেকটা ব্রিটিশ মানুষের জন্য, প্রত্যেকটা ব্রিটিশ নাগরিকের জন্য এটা একটা সুখবর। তার কারণ হচ্ছে যে এখন ধরুন 90,000 বাড়ি, অ্যাকর্ডিং টু ইফ আই গো ইজ নট 100% রাইট ইন টার্ম অফ ম্যাথস। এখন কথা হচ্ছে যে 30% অ্যাফোর্ডেবল হাউজিং এই মুহূর্তে, লেবার বলছে আই উইল মেক ইট টু 50%। এখন 300, লেবারেরও টার্গেট 300, কনজারভেটিভেরও টার্গেট 300, যদিও আমরা জানি না, বাট প্রিভিয়াস থেকে আমি বলছি। তার মানে হচ্ছে যে আউট অফ 300 আপনি অ্যাফোর্ডেবলকে দিচ্ছেন 150, কনজারভেটিভ দিচ্ছে অনলি 90। তো অবভিয়াসলি জনগণ কোনটাকে পছন্দ করবে? সাধারণ মানুষ। এখানে 60,000 ইউনিট। এখানে কি ধরেন যারা ভাড়া বাসায় থাকছে বা যারা একটু স্ট্রাগল করছে, তাদের নিজস্ব একটা বাড়ি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি? দেখুন, বরিস জনসন যখন ছিলেন, ওনার একটা ডায়ালগ বা ওনার একটা স্পিচ কিন্তু মানে প্রত্যেকটা মিডিয়াতে এসেছে, প্রত্যেকটা জায়গায় এসেছে। কিভাবে এসেছে? জেনারেশন অফ রেন্টিং টু জেনারেশন অফ বাইং। আপনি যদি স্লোগানটা শুধু চিন্তা করেন, এখানে কি চিন্তা করছে? এজ এ সুপ্রিম লিডার অফ দ্য কান্ট্রি আপনাকে কি আপনি দেখতে হবে কি যে সর্বোচ্চ পর্যায় থেকে, যদিও কিং বা কুইন হচ্ছে এই দেশের, বাট এজ এ আপনার ডেমোক্রেসিতে আপনার যখন প্রাইম মিনিস্টার আপনার যখন বলে যে জেনারেশন অফ রেন্টিং টু জেনারেশন অফ বাইং, তার মানে হচ্ছে যে সে এখানে হোপ দিচ্ছে, সে এখানে মানুষকে একটা আইডেন্টিটি দিচ্ছে, সে এখানে একটা ঠিকানা দিচ্ছে বা একটা আপনার ডেস্টিনেশন দিচ্ছে। দ্যাট ইজ এ বিগ থিংস। এখন তারপরে আমরা কোভিডের পরবর্তীতে যদি দেখি বা ডিউরিং কোভিড যদি দেখি, পলিটিক্যাল স্ট্যান্ডগুলো এসেছে এবং এর সাথে কুইক চেঞ্জেস এসেছে। এখন যেই আসুক গভর্নমেন্টে, জনগণ ডিসাইড করবে। এখন তারা যদি এক্স্যাক্টলি সেম জিনিসটা করে, আপনার পলিসিগত পরিবর্তন, এই পলিসি পরিবর্তনটাকে আপনার কুইক করার জন্য পলিটিক্যাল স্ট্যান্ড বা পলিটিক্যাল ডায়লগবাজি, এটাকে যদি আইনে রূপান্তর করতে হয় এবং এটা যদি কুইক টাইমে হয়, দেন আমাদের মতো জনগণ যারা, তারা কিন্তু উপকৃত হবে। এখন এটা কিন্তু হয়েছে, আপনি দেখেন যে পারমিটেড ডেভেলপমেন্ট রাইট এক্সটেন্ডেড। এখানে কি হয়েছে যে আপনি হাই স্ট্রিটগুলোকে জীবিত করেছে। হাই স্ট্রিটগুলোকে কীভাবে জীবিত করেছে? যে আপনার কোভিড যখন হিট করেছে, আপনি হাজার আপনার কমার্শিয়াল স্পেস এমটি। এখন এই কমার্শিয়াল স্পেসগুলো আগে কিন্তু আপনার খুব সহজে আপনার রেসিডেন্সিয়ালে কনভার্ট করা যেত না।
প্রবলেম ফাইন্ড আউট করেছে সরকার এবং কুইকলি এটাকে আইনে রূপান্তরিত করেছে। এই আইনটাকে সহজ করার জন্য পারমিটেড ডেভেলপমেন্ট এক্সটেন্ডেড রাইট করেছে, ব্যাং অন ডান। এইটার ক্ষেত্রে যদি আমি একটা নতুন একটা নিউজ যেমন পড়ছি, রিসেন্ট চেঞ্জেস ডেভেলপমেন্ট রাইটস আর মোর ফোকাস টু রিজেনারেশন অফ দ্য ব্রিটেন হাই স্ট্রিট, এনকারেজিং ল্যান্ডলর্ডস টু কনভার্ট অফিসেস অ্যান্ড রেন্টাল ইউনিটস ইন্টু রেসিডেন্সিয়াল প্রপার্টি। এইটাই জি, এই জিনিসটাই না, এটা আমি জানতে চাচ্ছি যে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল যে ইউনিট একটা আছে এবং সেটা রানিং অবস্থায় আছে, ওটা তো একটা বিজনেস চলছে, ওই মানে আমরা যেটা চিন্তা করছি কেন একটা ধরেন একটা আমরা কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলাম, ধরুন কমার্শিয়াল একটা ইউনিট, ওটা ইনভেস্টমেন্ট, তারা বলছে কোনো একটা অফিস অথবা রেসিডেন্সিয়াল ইউনিট, ও তো একটা বিজনেসম্যান, ওটা একটা চলছে, ওইটার থেকে কনভার্ট করে রেসিডেন্সিয়াল ধরেন একটা চেঞ্জ অফ ইউজ করছে, তাহলে কি বিজনেসটা কি বাড়বে না বিজনেসটা কমছে, না হয়তো বা যেই বিজনেসটা রানিং হচ্ছে না ওইটাকে কনভার্ট করলে সুবিধা আছে? এইটা দেখুন, এই স্টেটমেন্টটা আপনি কীভাবে দেখছেন? এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে যেহেতু যেই ইউনিটগুলো এমটি, নো লঙ্গার ইন ইউজ। এখন দেখুন, একটা আইন যখন করবে স্পেসিফিক্যালি আপনার 10টা প্রপার্টির জন্য আইন করতে পারে না, সরকার এরকম আইন করে না। লোকাল কাউন্সিল হয়তো একটা এরিয়ার জন্য একটা মানে আপনার পলিসি চেঞ্জ করতে পারে, বাট যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা এরিয়ার জন্য করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ওভারঅল করে থাকে। তো এখন কথা হচ্ছে যে জিনিসগুলো আইনটা এসেছে কেন, যে নো লঙ্গার ইউজ, কমার্শিয়াল স্পেসগুলো এখন আর দরকার হচ্ছে না, এগুলোকে কনভার্ট করে। তার মানে হচ্ছে যে আপনি যদি একটা কমার্শিয়াল স্পেস, ধরুন আপনার কাছে একটা 1 লক্ষ স্কোয়ার ফিটের একটা কমার্শিয়াল স্পেস আছে, আপনার টেনেন্ট নেই, ইট ইজ বিকাম এ লাইবিলিটি, আপনার জন্য এটা লাইবিলিটি। এখন সরকারের পলিসির কারণে আপনি যদি এটাকে কনভার্ট না করতে পারেন বা অন্য অল্টারনেটিভ ইউজ যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন, তখন কি হবে, আপনাকে ইউ নিড টু ক্যারি অন দিস লাইবিলিটি। আর এর মধ্যে যদি ফাইন্যান্স জড়িত থাকে, তার মানে হচ্ছে ব্যাংক তার মানে ইন্টারেস্ট পাচ্ছে না বা মর্গেজ পেমেন্ট পাচ্ছে না, আপনি আপনার খরচের জন্য পাচ্ছেন না, ইজ অল বিকাম এ কেওস। এটা কি আমরা যেহেতু শর্টেজটা দেখছি, যেহেতু রেসিডেন্সিয়াল মার্কেটের শর্টেজ আছে, তখন এই ইউনিটগুলোকে যদি রেসিডেন্সিয়াল কনভার্ট করি তাহলে ওখানে ডিমান্ড আছে, তাহলে ওই ক্ষেত্রে কনভার্ট করলে তার সেই লসটা হবে না, বা মানে যেই উদ্দেশ্যে করতে যাচ্ছে তার মানে তার সুবিধা। এক্স্যাক্টলি আইডিয়াটা কিন্তু সরকারের এটাই, এবং ডেভেলপাররা লাভড ইট। কেন? কারণ হচ্ছে আপনার দেখুন, আগে অনেক বিউরোক্রেটিক প্রবলেম ছিল, অনেক আমলাতান্ত্রিক জটিলতা ছিল, অনেক পলিসিগত জটিলতা ছিল। কেন ছিল? যে কমার্শিয়াল স্পেসকে ইউ ক্যান নট ডিস্ট্রয় এ কমার্শিয়াল স্পেস অ্যান্ড দেন ইউ ক্যান নট কনভার্ট এ কমার্শিয়াল স্পেস টু এ রেসিডেন্সিয়াল। এর মধ্যে কিন্তু অনেক জটিলতা ছিল। এখন সরকার কি করেছে? সরকার পয়েন্ট আউট করেছে যে হ্যাঁ, কমার্শিয়াল স্পেসগুলো আমার একটা জনগোষ্ঠীর জন্য এখন আর লাগছে না, কারণ তারা দে আর ওয়ার্ক ফ্রম হোম অথবা যে কোনো কারণে এখন এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে কি? ব্রিঙিং লাইফ টু এ হাই স্ট্রিট। আপনি যদি হেডলাইনটা দেখেন, হেডলাইনের মধ্যে কি আসলে হাই স্ট্রিটে লাইফ ফিরে নিয়ে আসার জন্য, হাই স্ট্রিটটাকে প্রাণচঞ্চল করার জন্য। এখন যারা কমার্শিয়াল ল্যান্ডলর্ড আছেন, তাদের যদি টেনেন্ট না থাকেন, তারা আসলে পাবে কোথায়? ওয়্যার দ্য মানি গোনা কাম, বা তাদের রিটার্নটা কীভাবে আসবে? এই জন্য কমার্শিয়াল প্রপার্টিটাকে সহজ করেছে এবং গিভিং ব্যাক টু লাইফ, তার মানে হচ্ছে যে হাই স্ট্রিটটাকে আবার পুনরুজ্জীবিত করা, কারণ আগের অবস্থায় ফিরে নিয়ে আসা। এখন দেখুন, এই সমস্ত কাজগুলো করতে গেলে যখন আপনি দেখবেন যে ইট ইজ এ বিজনেস, এন্ড অফ দ্য ডে আপনার মার্কেট আসলে বিজনেসটা কি? মানুষের একটা নিড আছে, আপনি এটা প্রডিউস করবেন, ব্যাং অন ডান। এখন কথা হচ্ছে যে যখন আপনি নো লঙ্গার ইউজ আপনার কমার্শিয়াল প্রিমিসেসগুলোকে আপনি রেসিডেন্সিয়াল করছেন, ইট বিকাম এ প্রফিটেবল, কারণ আপনার স্ট্রাকচার তো আছে, আপনার ইনসার্ট অল্টারেশন। এখন যাদের আসলে ইউজ আছে, তারা আসলে হিসাব করছে ইন টার্ম অফ এ বিজনেস, তারা হিসাব করছে ওকে কমার্শিয়ালি আমি 10 টাকা পার স্কোয়ার ফিট পাই বা 50 টাকা পার স্কোয়ার ফিট পাই, আমি যদি এটাকে রেসিডেন্সিয়াল করি বা আমি যদি এটাকে হোটেলে কনভার্ট করি, আই ক্যান আর্ন 3-4 টাইম মোর। এখন কথা হচ্ছে যে আপনি তো যাদের ইফ ইট ইজ এ বিজনেস ফর সামবডি, তারা কি করছে? তারা বিজনেস সেন্সটাকে কাজে লাগাচ্ছে, তারা আসলে বিজনেস অ্যানালাইজ করে দেখছে যে আমার কমার্শিয়াল স্পেস আছে, আমি ওভার 10 ইয়ার্স কমার্শিয়াল স্পেস থেকে আমি এত টাকা পাবো, এটাকে যদি আমি রেসিডেন্সিয়ালে কনভার্ট করি আমি এত বেশি টাকা পাবো। নট ইন এভরি সেক্টর যে কমার্শিয়ালকে করলেই যে আপনি লাভবান হবেন এটা কিন্তু না, বাট যখনই যোগফলটা প্লাস হচ্ছে বা অলমোস্ট ডাবল হচ্ছে, তখনই কিন্তু মানুষ আসলে এই কমার্শিয়াল স্পেসগুলোকে কনভার্ট করছে।
এবং এর জন্য মেইন যে জিনিসটা, এতে করে আমাদের যে হাউজিং শর্টেজ আছে এই শর্টেজটা কিন্তু কিছুটা হলেও পূরণ হচ্ছে। আমাদের যে ব্যবসাগুলো, আপনি দেখুন, আপনি যদি একটা প্রেমিসেসকে কনভার্ট করেন, এখানে আপনার দেখুন কার্পেন্টার লাগবে, এখানে প্লাম্বার লাগবে, এখানে ড্রাই লাইনার লাগবে, এখানে পেইন্টার লাগবে, এখানে ডেকোরেটর লাগবে, ইলেকট্রিশিয়ান লাগবে, এখানে কার্পেটিং করা লাগবে, এখানে ময়লা পরিষ্কার করতে হবে, এখানে ম্যানেজমেন্ট লাগবে, এখানে ইঞ্জিনিয়ার লাগবে, এখানে আপনার কন্ট্রাক্টর লাগবে। এখন দেখুন, দ্যাটস অল মেক দ্য ইকোনমি। আর এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে আসলে বিল্ড এনভায়রনমেন্ট। এই বিল্ড এনভায়রনমেন্টের আন্ডারেই কিন্তু এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা। এই সমস্ত কিছু করার পেছনের যে কারণটা, এটা হচ্ছে যে হাউজিংয়ের শর্টেজ আছে, হাউজিংয়ের প্রবলেম আছে, সলভ করো এবং মানুষের কর্মসংস্থান করা। আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ ছিল। অবশ্যই প্রত্যেকটা কোনো একটা ডিসিশন যখন হয় বা কোনো একটা সিদ্ধান্ত যখন এর মধ্যে একটা বিরোধিতা বা বিরোধী করার অনেকেই আছে, এবং সেই ক্ষেত্রে আমি যদি একটু আপনার যে স্টেটমেন্ট করছে আমি একটু বিরোধিতা করতে চাই। যে ধরেন কমার্শিয়াল ইউনিট কোনো একটা কাজের জন্য এটা ব্যবহার হতো, এখন হচ্ছে না, আমরা নতুন করে এটাকে হাউজিংয়ে চেঞ্জ করছি। ওই এলাকার লোক বেড়ে যাচ্ছে, এখানে এলাকার যখন লোক বেড়ে যাচ্ছে তখন নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট লোকের জন্য কিছু ফ্যাসিলিটিস থাকা উচিত, স্কুল, কলেজ, হাসপাতাল। তখন সাথে সাথে কি ওগুলোও কি বাড়বে, না খালি হাউজিংই বাড়াচ্ছে, এটা একটা ইম্প্যাক্ট করবে কিনা, কতটুকু আপনি কি মনে করছেন? দেখুন, এখানে আমাদের তো একটা দায়বদ্ধতা আছে বিশের জন্য। যে এখন কথা হচ্ছে যে এটা তো যারা ওয়েস্টমিনিস্টারে বসে আছেন তাদের দায়িত্ব, এটা হচ্ছে যারা লোকাল কাউন্সিলে বসেন, আমাদের সবচেয়ে কারণ একটা রেশিও থাকে একটা, যে সবকিছুর সাথে সবকিছুর একটা রেশিও থাকে। এখন কথা হচ্ছে যে দেখুন, এটা কাউন্সিল হচ্ছে আমাদের গার্জিয়ান, হ্যাঁ, কাউন্সিলের দায়িত্ব। আপনি এলাকায় যদি জনসংখ্যা বাড়ে, তাহলে স্কুলের যদি প্রয়োজন হয়, কাউন্সিল স্কুলে আইদার ক্লাসরুমের সংখ্যা বাড়াবে অথবা নতুন স্কুল করবে, হচ্ছে তো প্রতিনিয়ত হচ্ছে। এখন যদি ক্রাইম কন্ট্রোল করতে হয়, হয়তো পুলিশ বাড়াবে। এখন যদি রাস্তায় যদি জ্যাম লেগে থাকে, হয়তো অল্টারনেটিভ ওয়ান ওয়ে সিস্টেম করবে, ওভারব্রিজ করবে, সো মেনি থিংস। এখন কথা হচ্ছে যে প্রথমত যে জিনিসটা, এলাকাটাকে সমৃদ্ধ করা, এলাকার ব্যবসাটাকে উৎফুল্ল করা এবং প্রাণবন্ত করা, এবং মানুষের নাগরিক যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো নিশ্চিত করা। এখন আপনার মানুষ যদি না থাকে, তাহলে আপনি সুবিধা দিয়ে কী করবেন? আর সুবিধা যদি না থাকতে আপনি এক্সট্রা মানুষ দিয়ে কী করবেন? এই দুইটা কিন্তু একসাথে যায় না, পরস্পর সাংঘর্ষিক। তাই এই জন্যই কিন্তু লোকাল কাউন্সিল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কিন্তু একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করে, এবং তারা কিন্তু প্রত্যেকটা পলিসি কিন্তু আসে আমাদের মতো নাগরিক যারা, সাধারণ মানুষ যারা, তারা কিভাবে শান্তিতে থাকবে, তারা কিভাবে আরামে থাকবে। এখন দেখুন, কেন অনেকেই আমাকে প্রশ্নটা করেন, আমরা যেহেতু পাবলিকলি কাজ করি, আমরা যেহেতু মানুষের জন্য কাজ করি, অনেকেই কিন্তু বলেন যে এই যে বিল্ডিং কন্ট্রোলের যে আপনার নজরদারিতা, আমি আমার বাড়ি বানাবো, বিল্ডিং কন্ট্রোল কেন আসতে হবে? আমি আমার বাড়ি বানাবো, বিল্ডিং কন্ট্রোল কেন আমাকে স্টপ করে রেখেছে? আমি কমার্শিয়াল স্পেস কনভার্ট করছি, আমাকে কেন এইচএসি কাজ করতে দিচ্ছে না? আমাকে কেন কাউন্সিল কাজ করতে দিচ্ছে না? আমাকে কেন কাউন্সিলের এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট বা নয়েজ ইম্প্যাক্টের যারা আছে তারা কাজ করতে দিচ্ছে না? আমাকে কেন কাউন্সিলের এনফোর্সমেন্ট অফিসার আমার ডেভেলপমেন্টটা কেন বন্ধ রাখছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু শুনে থাকি, আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করি। এখন কথা হচ্ছে যে ভাই বা বোন, আপনাদের যাদেরই মনে এই প্রশ্নগুলো আছে, আপনারা চিন্তা করে দেখুন, আপনার ডেভেলপমেন্টটা কাউন্সিল স্টপ করে কাউন্সিলের কোনো লাভ নেই, কিন্তু আপনি সহ যারা এই ডেভেলপমেন্টের মধ্যে থাকবে তাদের দায়িত্ব, তাদের হেলথ অ্যান্ড সেফটি, তাদের স্বাস্থ্যগত, তাদের নিরাপত্তা, তাদের সমস্ত জিনিসগুলো নিশ্চিত করা, পাবলিক হেলথ, সমস্ত জিনিসগুলো নিশ্চিত করা কিন্তু কাউন্সিলের বা রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্র তার দায়িত্বটা সঠিকভাবে পালন করছে, এই জন্যই পলিসি করেছে, এই জন্যই বিল্ডিং রেগুলেশন নিয়ে এসেছে, এই জন্যই প্ল্যানিং ডিপার্টমেন্ট বানিয়েছে, এই জন্যই কিন্তু সমস্ত ট্রেডগুলোর জন্ম হয়েছে, ট্রেডগুলো এখন প্রচলিত আছে। তাই আমরা যেন নেগেটিভলি না মনে করি, বাড়িটা আপনার, কিন্তু আপনার দায়িত্ব কিন্তু সরকারের। আপনার সাথে যাতে বা আপনার পরিবারের সাথে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, আপনি বা আপনারা যাতে কোনো বিপদের সম্মুখীন না হন, আপনারা যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হন, আপনারা যাতে সেফ থাকেন, এই জন্যই কিন্তু সমস্ত পলিসিগুলো করা, এই জন্যই কিন্তু সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তো আমি জানি যে আমাদের কমিউনিটিতে অসংখ্য ফোন কল পাই, অসংখ্য বাড়ি বা প্রজেক্ট আমরা ভিজিট করি যেগুলো কাউন্সিল বন্ধ করে দিয়ে যায় বা বিল্ডিং ডিপার্টমেন্ট বন্ধ করে দিয়ে যায়, এনভায়রনমেন্টাল বন্ধ করে দিয়ে যায়।
তার মূলত কারণটা হচ্ছে কিন্তু সরকার আমাদের জন্য, সরকার কাদের জন্য? আমাদের জন্য। সরকার বা কাউন্সিল আমাদের নিরাপত্তার জন্য। এই নিরাপত্তার কারণেই, আমাদের সেফটির কারণেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো করে। তাই আমার অ্যাডভাইস থাকবে যে সমস্ত ভাই বোন আপনারা প্রজেক্ট করছেন, অবশ্যই প্রফেশনাল লোক দিয়ে কাজটা করাবেন, যারা কাজটা আসলে জানে, যারা কাজটা বোঝে, যারা ওই কাজের যোগ্য, যাদের ওই কাজ রিলেটেড আসলে আপনার এক্সপিরিয়েন্স আছে, শিক্ষাগত যোগ্যতা আছে এবং কাজটা করার অনুমতি আছে, তাদেরকে দিয়েই করাবেন। তাহলে যেটি এই আলোচনা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রেই শুধু মানে একটা কি ম্যাটেরিয়ালস ইউজ করব বা কোন বিল্ডার দিয়ে কাজ করব এটাই বিবেচনা না করে আসলে যে কাজ করছে সে সঠিক নিয়মগুলো জানে কিনা বা রেগুলেশনগুলো জানে কিনা এগুলো যাচাই করে করলে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা কম। অথবা নিজে যে করছে তাকে সে যদি একটু এদিক ওদিক যদি রিসার্চ করে অথবা ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায়, সে জানি সঠিক তথ্যটা জেনে তাহলে ওই সমস্যাগুলো তার আসবে না আর কি। যে দেখুন এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, ইন্টারনেটে অনেক জিনিস পাওয়া যায় যে এটা অথেন্টিক ইনফরমেশন সোর্স কিনা, এটাও এখন হচ্ছে যে মেইন কথাটা। এখন আমি যদি ইউটিউবে যাই, ইউটিউব ইজ এ এন্টারটেনমেন্ট। ইউটিউবে আপনি খুব ভালো কন্টেন্ট দিতে পারেন, আপনি খুব রাবিশ কন্টেন্ট দিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি যদি ইউটিউবে 2টা ভিডিও দেখে মনে করি যে আই নো দ্য ট্রেড, এখন আমি যদি আপনাকে কয়েকটা আপনার স্ট্যাটিক্স দিই, আমি যদি কয়েকটা আপনাকে পরিসংখ্যান দিই, ইউকেতে ফায়ার যে আগুন লাগার যে প্রবণতা, এটার মধ্যে আপনার 75% কন্ট্রিবিউট করে পোর ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পোর মেটেরিয়াল কিন্তু অনলি 10%। এখানে যেহেতু মেটেরিয়ালগুলো আসে 10%ও অ্যাক্সিডেন্টের একটা বিরাট অংশ। এখন কথা হচ্ছে যে আপনার ইলেকট্রিক্যাল কাজটা কে করলো, কে সার্টিফাই করলো, কিভাবে করলো, ইট ডাজ ম্যাটার। আপনার গ্যাসের কাজটা আসলে কে করলো এটা কিন্তু ম্যাটার করে। এখন কথা হচ্ছে যে আমরা বলে থাকি যে আমার তো বিল্ডিং কন্ট্রোল আসছে। বিল্ডিং কন্ট্রোল কি? বিল্ডিং কন্ট্রোল কিন্তু তার দায়বদ্ধতা, আপনি বিল্ডিং কন্ট্রোলকে গ্যাস সেফটির সার্টিফিকেট দিয়েছেন। এখন এই গ্যাস সেফটির সার্টিফিকেটটা কিভাবে আপনি নিয়েছেন ইজ নান অফ বিল্ডিং কন্ট্রোল বা কাউন্সিলের এটা ব্যাপার না। কাউন্সিল আপনাকে বলেছে যে ভাই আপনি যদি কোনো আপনার বাসায় গ্যাস কাজ করান তাহলে অবশ্যই গ্যাস সেফ রেজিস্টার কোনো পার্সনকে দিয়ে বা কনফিডেন্ট পার্সনকে দিয়ে আপনাকে কাজটা করাতে হবে। এখন আপনি কাকে দিয়ে করাবেন ইটস আপ টু ইউ, কাউন্সিল আপনাকে আসে বলবে না। এখন কথা হচ্ছে যে আমরা মূলত যে জিনিসগুলো যে প্রবলেমগুলো আমরা দেখি, এই প্রবলেমগুলোর যখন কোনো একটা রিপোর্ট বের হয় তখন কিন্তু মূলত যে এই কারণটা থাকে হচ্ছে পোর লেভেল অফ ওয়ার্ক, আর 10% হচ্ছে পোর কোয়ালিটি মেটেরিয়াল। এখন এটাকে দেখুন, এখানে কিন্তু ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স কোম্পানি বলছে যে আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন, এটাও কিন্তু আরেকটা ফ্যাক্ট যে 90% বা 95% বিল্ডার বা স্মল বিল্ডার তাদের কিন্তু আসলে কনস্ট্রাকশন ইন্স্যুরেন্স নেই। এখন কনস্ট্রাকশন ইন্স্যুরেন্স থাকলে তারা এখন আসলে পাবলিক লাইবিলিটিটা কোন লেভেলের আছে। যে আপনি যে একটা ইন্স্যুরেন্সের কথা বললেন যে আমি ধরেন একটা স্মল ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, এখন আমার সেই ডেভেলপারের বা সেই কোম্পানি বা সেই ব্যক্তির কি সঠিক তার রেগুলেশন অনুযায়ী তার ডকুমেন্টেশন বা সার্টিফিকেশন বা ইন্স্যুরেন্স থাকা প্রয়োজন, এই নলেজটাও তো সেই ব্যক্তির বা সেই ব্যক্তি থাকা উচিত যে আমি কাকে দিয়ে কাজটা করাবো সে সঠিক লোক কি না। হয়তো আমরা তার হয়তো 20-25 বছর এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনি যে বললেন যে কনস্ট্রাকশন ইন্স্যুরেন্সে থাকা উচিত, এরকম আর কি ডকুমেন্টস তার দেখা উচিত? এরকম এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, জি, দ্যাটস ওয়াই ইজ কল অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, একটা 20 বছরের এক্সপিরিয়েন্স আছে বলেই যে সে ভুল করবে না তা না। এখন কথা হচ্ছে যে ভুলটা হতেই পারে, মানুষ হলে ভুল হবে। এখন কথা হচ্ছে যে এই ভুলটাকে কাভার করার জন্য হোয়াট লেভেল অফ এক্সটেন্ড কাভার ইজ দেয়ার। এখন ধরুন নট নেসেসারি যে আপনার বাসায়, এখানে কিন্তু অসংখ্য আপনার এক্সাম্পল আছে, অসংখ্য স্টোরিজ আছে যে আপনার বাসায় 6 মিটার সিম্পল অ্যাজ 6 মিটার এক্সটেনশন করতে যাচ্ছে। এখন ডিগিং বা আপনার ফাউন্ডেশন করছে, নেইবারের 6 মিটার এক্সটেনশন আছে, ওরা নেইবারের যে 6 মিটার এক্সটেনশন বা 3 মিটার এক্সটেনশনটা ইট ইজ নট স্ট্যান্ডার্ড। কীভাবে? ধরুন আপনার এটা আইন মেনে করা হয়নি, যখন আপনি আপনার বাসায় করতে যাচ্ছেন যে আপনি তো আইন মেনে করতে যাচ্ছেন, কিন্তু বিল্ডারের ওই লেভেল অফ নলেজ নেই, সে যখন ডিগিং করেছে তারটা ল্যান্ডস্লাইড হয়ে গেছে।
কারণ আপনার 1 মিটার বা 1.2 মিটার মোস্ট অফ দ্য কেসেস এই ইউকেতে আপনার সিঙ্গেল স্টোরি এক্সটেনশন ফাউন্ডেশনের ডেপথে করা যায়। এখন কেউ যদি 400 ডেপথে একটা ফাউন্ডেশন আপনার নেইবার করেছে, যে কী হয়েছে 4 বা 500, এখন আপনি যখন 1 মিটার ডিগিং করছেন তার ল্যান্ডস্লাইড হয়েছে, এর দায়িত্বটা কে নেবে? জি, খুব ভালো একটা এখন টপিক নিয়ে। দেখুন এটা কিন্তু দ্যাট ইজ এ নর্মাল এক্সাম্পল। ইস্ট লন্ডনে, এই ইউকেতে অসংখ্য এরকম পাই। আপনার বাসায় লফট কনভার্সন করছেন, আপনার নেইবারের ওয়াল পড়ে গেছে, আপনি এখন কাকে ধরবেন? বিল্ডার তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মোস্ট অফ দ্য কেস বিল্ডাররা রেসপন্সিবিলিটি নেয়, কিন্তু আপনার ধরুন আপনার 5% বা 10% নিচ্ছে না। আপনার এখন এই 10%-এর দায়িত্ব কার? এখন আমরা দেখুন আমরা যারা বাঙালি আছি, যারা সুপার রিচ, দেশ ডিফারেন্ট। আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা কিন্তু লাইফ টাইমে একবারই রেনোভেশন করেন, একটা লফট কনভার্সন করেন, রেয়ার এক্সটেনশন করেন, মনের মতো বাড়িটাকে বানানোর চেষ্টা করেন। হয়তো ছেলের বিয়ে দিবে, মেয়ের বিয়ে দিবে, বিভিন্ন কারণে হতে পারে। তো এখন ওই সময় যদি নেইবারের ড্যামেজের ভারটাও তাকে নিতে হয়, ইফ ফ্যামিলি ডোন্ট হ্যাভ আনলিমিটেড মানি, ইজ এ বিগ প্রবলেম। তো এখন আসলে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে আমাদের প্রবণতা যে আমরা একটু বাইপাস করার চেষ্টা করি, নট এভরি ওয়ান বাট মোস্ট অফ আস আমরা একটা বাইপাস করার চেষ্টা করি। আমরা যখন কন্ট্রাক্টর চুজ করি, আমরা আসলে ইকোনমিক চুজ করার চেষ্টা করি। ইজ নাথিং রং, আমাদেরকে ভ্যালু ফর মানি দেখতে হবে, বাট সেফটিটাকে কিন্তু আমাদের সবার উপরে দেখতে হবে। ধরুন আমি যদি আপনার বাসার কাজ করাই, আমরা যদি প্রফেশনালি আপনার লফট কনভার্সন করা, ওইখানে কিন্তু আমি থাকবো না, থাকবেন আপনি। আমাদের ম্যানর পার্কে লফট দোষে পড়ে গেল। ম্যানর পার্কে আমরা গত 2 বছরে, কেন বলছি, কারণ আমাদের এখানে আমাদের স্টুডিওটাও ম্যানর পার্কে, তাই আমরা বলছি যে ম্যানর পার্কে গত 2 বছরে মোর দেন 20 ফায়ার ইনসিডেন্ট হলো। এখন এগুলোর যদি আপনি ইভেন ইনক্লুডিং পুলিশ স্টেশন, আপনার ম্যানর পার্ক পুলিশ স্টেশনে আমরা রিসেন্টলি দেখলাম কি হয়েছে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক আগে করিয়েছে, যদিও প্রাইমারি রিপোর্ট তার থেকে হয়ে গেছে। আপনি ক্যান ইউ ইম্যাজিন এক গভর্নমেন্ট প্রতিষ্ঠান, ফরগেট অ্যাবাউট মানে আপনার পাবলিকের বাড়ি বা ছোট বাড়ি। এখন কথা হচ্ছে যে যখন আগুন লাগবে, আগুন কিন্তু আপনাকে বলে কয়ে লাগবে না। এখন কথা হচ্ছে যে আমরা এই যে পারমিটেড ডেভেলপমেন্ট রাইট, স্বাধীনতা অনেক সময় ভালো, স্বাধীনতা অনেক সময় ভালো না। পারমিটেড ডেভেলপমেন্ট রাইট এটাকে কিন্তু আমাকে অনেকেই বলার চেষ্টা করে যে আমার তো পারমিটেড ডেভেলপমেন্ট রাইট আছে, আমি বানিয়ে ফেলেছি। বলে আপনি স্টিল দিয়েছেন বা আপনার স্টে ক্যালকুলেশন, বলে কিছুই তো করিনি। তো এখন কথা হচ্ছে যে যারা, আমি নট টেলিং 98%, 95%, 90% ভালো ডেভেলপার, কন্ট্রাক্টর, বিল্ডার, কিন্তু 5%, 10% দেয়ার আর কাউবয়েস। এখন এরা কি করে যে আপনাকে কিছুই করতে হবে না, কেন? কারণ সে জানে আপনার কাজটা সে প্রপারলি করবে না, ইজ গিভিং ইউ এ ভেরি লো প্রাইস। সে জানে যে সে তো আসলে কাজটাই জানে না। এখন যারা কাজ জানে না তাদেরকে দিয়ে যদি আপনি কাজ করান এবং পরবর্তীতে যদি আফসোস করেন, দ্যাট ইজ কমপ্লিটলি ইউর ফল্ট। এখন সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, এটা হচ্ছে ভয়ঙ্কর মানে কি, এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। আপনি যদি এখন কথা হচ্ছে যে আপনি কোন সাইটে আছেন, এজ এ নর্মাল সিটিজেন অফ দিস কান্ট্রি, এটা হচ্ছে সবচেয়ে ভালো যে ইফ ইউ ইউজ সামবডি হু আর নট কোয়ালিফাইড, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। জেনে শুনে আপনি যদি আইনটাকে ভায়োলেশন করেন, আপনার গ্যাসের কাজ করানোর কথা একটা গ্যাস সেফ দিয়ে, ইলেকট্রিক্যাল কাজ করানোর কথা একটা ইলেকট্রিক্যাল ভালো কোয়ালিফাইড পারসন দিয়ে, আপনার কনস্ট্রাকশন করানোর কথা একটা কনস্ট্রাকশনের জানা বিল্ডার, জানা কোম্পানি দিয়ে, আপনি যদি না করেন, আপনার কারণে যদি আপনার নেইবারের ক্ষতি হয়, এই ক্ষতির দায়িত্ব দিতে হবে আপনাকে। কারণ আপনার বাসার ডেভেলপমেন্টের কারণে তো তার ক্ষতি হয়েছে। তার 500 যে আপনার, সে ঠিক আছে যে তারটা নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন, সে আইন মেনে করেনি, কিন্তু তারটা তো ক্ষতিগ্রস্ত না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ডিগিং বা আপনার ফাউন্ডেশন পোরিং শুরু করেছেন। তো আপনার কারণে তার ক্ষতি হয়েছে। এখন আপনার যে ডেভেলপার, আপনার যে বিল্ডার, আপনার যে কন্ট্রাক্টর, তার যদি প্রপার ইন্স্যুরেন্স ডকুমেন্ট না থাকে, ইউ হ্যাভ টু মেক ইট। কারণ নেইবার তো আপনার কন্ট্রাক্টরকে চিনে না, কন্ট্রাক্টরকে আপনার এমপ্লয়মেন্ট দিয়েছেন, কন্ট্রাক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আপনি। তো নেইবার কেন কন্ট্রাক্টরের কাছে যাবে? নেইবার উইল ডাইরেক্টলি সু টু ইউ। তো এখন আপনি আপনার বাড়ি বানাবেন না আপনার নেইবারের বাড়ি বানাবেন? এখন কথা হচ্ছে যে আরে সবাই আমাদের একটা, আমরা নিজেদের সাথে সবসময় নিজেরা সান্ত্বনা দিতে পছন্দ করি।
এজ এ কমিউনিটি আমরা নিজেদেরকে নিজেরা সান্ত্বনা দিতে পছন্দ করি। আমরা আরে অ্যাক্সিডেন্ট তো সব হয় না, আমার খালাতো ভাইয়ের বাসায় বানিয়েছে, আমার মামার বাসায় বানিয়েছে। তো খালাতো ভাইয়ের বাসায় অ্যাক্সিডেন্ট হয়নি, ইজ দেয়ার এনি গ্যারান্টি আপনার বাসায় হবে না? যে জানে না একবার বেঁচে গেছে, 2বার বেঁচে গেছে, 3 নম্বর বার আর বাঁচতে পারবে না। সো আমাদেরকে কেয়ারফুল হতে হবে। আমি একজনের কাছ থেকে ট্রেনিং নিই, বা আমার মেন্টর আছে, যে সে সবসময় আমাকে বলে যে আমার মনে হয় আমাদের কমিউনিটির, উনিও সাউথ এশিয়ান, বলে যে আমার মনে হয় আমাদের কমিউনিটির মানুষ ফ্যামিলিকে পছন্দ করে না, তাই অনলি বাড়ি বানানোর সময় তারা শুধু আপনার মানে চিপ বা আপনার খুব ভ্যালু আইটেমে যেতে চায়, স্ট্রাকচারাল সেফটি নিতে চায় না, বা আপনার টেকনিক্যাল সাপোর্ট নিতে চায় না, আপনার কোনো কনসালটেন্ট নিয়োগ করতে চায় না। 200,000 পাউন্ড খরচ করবে, কিন্তু আমাদের মোস্ট অফ দ্য মানুষ 10,000 পাউন্ড একটা ইঞ্জিনিয়ারের পিছনে বা 20,000 পাউন্ড একটা প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্টের পিছনে খরচ করবে না, কিন্তু আপনার 200,000 পাউন্ডের কিন্তু একটা রিস্ক নেবে। তো এখন ইদানিং কিন্তু এটা প্রবণতাটা চেঞ্জ হচ্ছে। তারপরেও আমি মনে করি যে 10-15% মানুষ আর অ্যালার্ট, তারাই শুধু কনসালটেন্ট নিয়োগ দিচ্ছে বা তারাই আপনার প্রপারলি করাচ্ছে। বাকি 80-85% এখনও আমরা কিন্তু সজাগ হচ্ছি না। অনেকেই বলে যে আপনি এই কথাটা বলেন, আপনি নিজে তো ইঞ্জিনিয়ার। আসলে কিন্তু জিনিসটা তা না। সেফটিটা, ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা আসছে কেন যদি এটার দরকারই না হয়? বিল্ডিং রেগুলেশনটাকে কাউন্সিল নিয়ে আসছে কেন যদি ইন্সপেকশনেরই দরকার না হয়? ফাউন্ডেশন ডিজাইন আসছে কেন যদি এটার দরকারই না হয়? তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস এক একটা প্রয়োজন হয়েছে মানব সভ্যতার জন্য, ভালো থাকার জন্য, সেফটির জন্য। এই এক একটা জিনিসের পরিবর্তন এসেছে, এক একটা জিনিসের আইন এসেছে, এবং এই জিনিসগুলো প্রয়োগ করা হয়েছে যখন সরকার মনে করছে যে মানুষ নৈতিক দায়িত্ব মেনে এটাকে করছে না, দেন তারা এটাকে আইনে রূপান্তর করছে। ধন্যবাদ। আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা করেছিলাম যে সরকার অনেক পলিসি নিয়ে আসছে, যে এই পলিসিতে আমাদের সেই প্রপার্টি বান্ধব পলিসি এবং পারমিটেড ডেভেলপমেন্ট আন্ডারে আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু একটাই যে আলোচনার মধ্যে আমরা পেয়েছি যে কোনো কিছু করি না কেন অবশ্যই আমাদের সেই এক্সপার্টের পরামর্শ নিয়ে করা উচিত, আমাদের জেনে করা উচিত এবং সেফলি করা উচিত। সেই জিনিসটা আমরা আলোচনা করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। পরবর্তী আবার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততদিন আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ।